জিএসটি গুচ্ছ রসায়ন প্রথম পত্রের সহজ অ্যানালাইসিস দিয়ে চলে আসছি চাঁদ রাতের সালামি হিসেবে। এবং এবার আমরা যে কাজটা করছি আগের বারের চেয়েতেও এক্সটেন্ডেড ভার্সনে। আগের বার আমরা তোমাদের লিখে দিতাম যে এক্স্যাক্টলি কোন জায়গায় পড়তে হবে। এবার আমরা আমাদের সহজ অ্যানালাইসিস এক্সটেন্ডেড ভার্সনে যে কাজটা করছি সেটা বোঝো। কোনটা আসে বেশি সেগুলো তো লিখে দিছি, কয়টা প্রশ্ন কতবার আসছে জিএসটি বা এই রিলেটেড ভার্সিটিগুলোতে। পাশাপাশি যে জিনিসটা আমরা করছি যে তুমি একটা টপিকে যাওয়ার পরে কি ধরনের প্রশ্ন আসে সেইটা একদম স্পেসিফাই করে লিখে দিছি, যেন তোমার কাজটা হচ্ছে তুমি যখন পড়তে বসো এই পিডিএফটা সাথে রেখেই তুমি যখন পড়তে বসো তুমি দেখবা যে আচ্ছা আমি এই টপিকগুলো করছি কিনা বা এই কনসেপ্টগুলো ক্লিয়ার করছি কিনা। পাশাপাশি ওই টপিকের কোন সমীকরণ, কোন রিয়াকশন, কোন সূত্র তোমার জানতে হবে সেগুলো তো দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কি কি আছে, একটা এমসিকিউ এক্সাম্পল দেওয়া হয়েছে যে কোন টাইপের এমসিকিউটা বেশি আসছে। যেই এমসিকিউটা জিএসটি বা এটা সবচেয়ে বেশি আসছে ওই এমসিকিউটা আমরা টাইপ হিসেবে দিচ্ছি যেন তুমি বুঝতে পারো কি টাইপের প্রশ্ন আসে। এরপরে হচ্ছে কিভাবে পড়তে হবে, কোনটা মুখস্থ করতে হবে, কোন সমীকরণ পড়তে হবে, যা যা আছে একদম সহজ ভাষায় লেখা আছে। আর ফাইনালি কেউ যদি বই থেকে পড়তে চাও যে ভাই বইয়ের এই জায়গা থেকে পড়তে চাও তাহলে পাঠ্য বইয়ের পৃষ্ঠাও তোমাকে হচ্ছে উল্লেখ করে দেওয়া হয়েছে। এরকম প্রতিটা টাইপ আমরা খুব সুন্দরভাবে এখানে লিখে দিছি কোন কোন, এই যে দেখো এইখানের এই রিয়াকশনগুলো ইম্পর্টেন্ট, এই রিয়াকশনগুলো দিয়ে দেওয়া হয়েছে। সো আমরা এইবার আমাদের অ্যানালাইসিসটাকে আরও বেশি এক্সটেন্ড করছি সহজ অ্যানালাইসিসটাকে। সো হোপফুলি তোমাদের বেশ কাজে আসবে এবং এটা চাঁদ রাতের সালামি হিসেবে তোমাদের আমি বলছিলাম যে চাঁদ রাত থেকে দেওয়া শুরু করব। আশা করি তোমরা এখন যতটুকু পড়ছো লাস্ট মোমেন্টে এইখানে যেগুলো আছে এইগুলো তোমাকে মাস্ট পড়তেই হবে। এখানে কোনগুলো দেওয়া আছে যেগুলো জিএসটিতে বারবার আসছে, জিএসটি বা জিএসটি ভার্সিটিগুলোতে, এই যে বলতে পারো ভাই 20টা তো জিএসটিতে এখন হয়নি, জিএসটি বা জিএসটি ভার্সিটিগুলো আছে না সবগুলো অ্যানালাইজ করে করা হয়েছে। সো এইখানে যতগুলো আসছে যতবার আসছে সেইটা, তো এইগুলো তোমাকে মাস্ট পড়তে হবে বা যেগুলো আসতে পারে। অর্থাৎ তুমি যখন রিভিশন দিবা তোমার সবার আগে যেগুলো 5 স্টার আছে লাল কালার দেয়া আছে, দেখবা লাল কালার দেয়া আছে, কিছু কিছু দেয়া আছে হচ্ছে এই যে এরকম কি কালার, নীল কালার, এটা 4 স্টার বা 3 স্টারের মাঝখানে, এবং কিছু আছে গিয়ে দেখবে একটু হলুদ কালার লাস্টে, এখানে নেই বাট 3 স্টার 2 স্টার যেগুলো সেগুলো হচ্ছে দেয়া আছে। সো তুমি ওই সিকোয়েন্স হচ্ছে পড়বা। ওকে, সো এই হচ্ছে কথা। সামনের দিনের যেগুলো আসবে সামনের দিনের অ্যানালাইসিসগুলো কিন্তু আমাদের এই যে টেলিগ্রামটা আছে, এই টেলিগ্রাম ভার্সিটি স্টেশন টেলিগ্রাম দুটোতেই পেয়ে যাবা। তোমরা একটু বলে রাখি, খোঁজার টেনশন করার কোনো দরকার নেই, এখানে ক্লিক করবা, ফাইল সেকশনে যাবা, গিয়ে হচ্ছে সামনের দিনগুলোতে সবই এখানে পেয়ে যাবা, জিএস রিলেটেড যা যা আছে সেগুলো। সো আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে অবশ্যই যুক্ত হয়ে থাকবা। ওকে, সো আমি আশা করি তোমাদের বুঝাতে পারছি আজকে আসলে আমরা কি করব। এখন আমার কাজ কি হবে, আমার কাজ হবে তোমাকে এটা একটু ছোট্ট করে বুঝাই দেওয়া। এমনিই তুমি বুঝতে পারবা, আমরা এইভাবেই করছি যেন তোমার ক্লাসও খুব বেশি করতে না হয়, নিজে বই পড়ে পড়তে পারো, তাও তোমাকে একটু বুঝাই দিব, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে ভাই ফুল সিলেবাস আছে কিনা? ইয়েস আছে, ফুল সিলেবাসও আমরা হচ্ছে এখানে করে রাখছি। বাট আমি সাজেস্ট করব ফুল সিলেবাসটা ডেফিনেটলি ফুল মানে শর্ট আগে শেষ করবা তারপরে ফুল সিলেবাস। ওকে, সো এখানে ফুলটাও দেয়া আছে, আমি তোমাদের একটু ছোট্ট করে খুব ফাস্ট একটা রিভিউ দিয়ে দিই, ঠিক আছে? সো আমাকে একটু জানাবা যে তোমরা সামনের যেগুলা এগুলোকে তোমরা পছন্দ করতেছো কিনা তোমাদের এই অ্যানালাইসিসটা। তাহলে অবশ্যই কমেন্টে হচ্ছে তোমরা জানাও যে ভাই ইন্টারেস্টেড বা এইটা লাগবে ওইটা লাগবে, সেই হিসেবে আমরা প্রসিড করবো। সামনে যদি কেউ মেডিকেল দাও সেই ক্ষেত্রে মেডিকেলের জন্য বানাবো, কেউ যদি এইচএসসিও দেখে থাকো এইচএসসির জন্য আমরা এই স্টাইলে আসলে বানানোর চেষ্টা করবো। ওকে, তো শুরু করি। প্রথম দিন যেহেতু একটু কথা বলছি আমি, আই হোপ তোমাদের একটু বুঝাই দিছি প্রথম দিন হিসেবে, বাট এখন আমরা ইংলিশ স্টার্ট করতেছি এই ভিডিওটা। সো অলরেডি তোমাদের এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। প্রথম কথা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতি ও আইসো ইলেকট্রনিক, যেটা এইখানে মেইনলি তোমাকে পড়তে হবে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে। দেখো ব্যতিক্রমগুলো খুব মাস্ট, ওকে, ব্যতিক্রমগুলো তোমাকে মাস্ট পড়তে হবে এবং কোনগুলোর পড়তে হবে সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে অ্যানালাইসিসে, বুঝতে পারছো? এই জন্যই এইটা আমাদের করতে একটু সময় লাগছে, বাট হোপফুলি এটা এখন পর্যন্ত দেখা তোমাদের জন্য সবচেয়ে সহজ অ্যানালাইসিস হবে, নামের সাথে মিল থাকবে। ওকে, তারপরে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ তোমাকে বলবে যে একটা কমন প্রশ্ন আসে যে কপারের বা হচ্ছে ক্রোমিয়ামের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কয়টা, এটা খুব কমন আসে। ওকে, সো এটা অনেক বেশি। সমীকরণ বলতে এখানে কি সমীকরণ তোমার লাগবে সেটা হচ্ছে দেওয়া হয়েছে। আউটবাউ নীতির ক্ষেত্রে কোন শক্তি স্তরে কেমন থাকে। এমসিকিউ এক্সাম্পলে দেখো আইসো ইলেকট্রনিক সেট, অর্থাৎ কোন ইলেকট্রন মানে কাদের কাদের ইলেকট্রন সমান, এই টাইপের প্রশ্ন আসে। আইসোটোপ আইসোবার এগুলোও আসবে। বাট ওভারঅল বুঝতে পারছো এখান থেকে তোমাকে কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সেম জিনিসগুলো এখানে লেখা হয়েছে যে কোন জিনিসগুলো তোমাকে পড়তে হবে। বিশেষ করে তোমাকে যে অযুগ্ম ইলেকট্রনের জন্য বক্স করা হয় না, ওই যে বক্স করে করে প্র্যাকটিস করা যে কয়টা অযুগ্ম ইলেকট্রন আছে, ওই টাইপের প্রশ্নের জন্য প্র্যাকটিস করতে হয়। বক্স ইলেকট্রন মানে বক্স করে করে ইলেকট্রন বিন্যাস করা, ওইটা অনেক বেশি তোমাকে লাগবে অযুগ্মটা বের করার জন্য। আর ওভারঅল হচ্ছে এই যে n+l কোনটা হচ্ছে শক্তিশালী বেশি, কোনটা শক্তিশালী কম, কোনটা ইলেকট্রন আগে যাবে কম যাবে, এই কথা। ওকে, সেকেন্ড হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, অরবিটালের সম্ভব অসম্ভব, খুব গুরুত্বপূর্ণ। তোমাদের এখানে প্রশ্ন আসে কিভাবে যে কোয়ান্টাম সংখ্যার সেট নিচে কোনটা সম্ভব কোনটা সম্ভব না, এই প্রশ্নটা হচ্ছে তোমাকে এখান থেকে খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? এই যে দেখো NL MS এর মান দিয়ে কোয়ান্টাম সংখ্যা সঠিক বা ভুল সেট নির্ণয় করা, ঠিক আছে? যেরকম দেখো এই যে 3F 2D এগুলো কি সম্ভব কিনা, না এগুলো সম্ভব না, সো এগুলো আমরা লিখে দিছি এখানে। ওকে,
এই রিলেটেড সমীকরণ আমি তোমাকে একটু বলে রাখি, দেখো সমীকরণ এখানে কালার দেখছো, এই কালারটা তুমি ওভারঅল যখন লাস্টে রিভিশন দিবা এই কালারে দেখবা যে তোমার কি কি সমীকরণ লাগবে, সব সমীকরণ এখানে দেয়া আছে। দেখো আমি কিন্তু আলাদা কালার করে দিছি যেন তোমার সুবিধা হয়। আবার দেখো যেগুলো শুধু প্রশ্ন ওইগুলো কিন্তু আমি একটু সবুজ করে দিছি, তো তোমাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে, ঠিক আছে। তো এক্সাম্পলটা দেখো, কোন অরবিটালটি সম্ভব অসম্ভব না দেয়া হয়েছে অলরেডি, কিভাবে পড়তে হবে সেম জিনিস, এনএলএমএস পড়তে হবে, এখানে যেগুলো দেয়া আছে এগুলো মানে মেইন আমি তোমাকে প্রশ্নের প্যাটার্ন বুঝাইছি, তুমি জানো যে কিভাবে কনসেপচুয়ালি তোমাকে আগাইতে হবে। আয়ন শনাক্তকরণ যেটা খুবই গুরুত্বপূর্ণ, বিশ্বাস করো এইটা প্রচুর গুরুত্বপূর্ণ, মুখস্থ টাইপ। দেখো আমি কি বলছি, এটা সম্পূর্ণ মুখস্থ নির্ভর টপিক, তার মানে তোমাকে এটা কি করতে হবে, এক্সামের ঠিক আগে আগে পড়তে হবে। এখন পড়বা একটু, বাট খুব বেশি সময় দিয়ে না, এক্সামের ঠিক আগে দিয়ে পড়লে মনে থাকবে, ঠিক আছে। বিশেষ করে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, সোডিয়াম, সোনালী, হলুদ, পটাশিয়াম, বেগুনি, ক্যালসিয়াম, ইটার মতো লাল, নেসলার দ্রবণ, এই জিনিসগুলো অলরেডি দেওয়া আছে। এবং তোমাকে একটু ছোট্ট করে বলে রাখি, এইখানে তোমার আমি যে জিনিসগুলো দিছি এইগুলোর সাথে কিন্তু কিছুটা আনসারও দেয়া আছে। তুমি যদি চাও যে ভাই লাস্ট মোমেন্টে একটু রিভিশন বা আনসার হিসেবে, সেগুলো হচ্ছে ক্লাসের সাথে দিয়ে দিব, বুঝতে পারছো। এখানে অ্যানালাইসিস হিসেবে দেয়া আছে, অ্যানালাইসিসের মধ্যেও দেখবা যে এই যে দেখো সোডিয়াম, সোনালী, হলুদ, এই সেই এগুলো দেয়া আছে, মানে আনসার হিসেবে দেয়া আছে। তো তোমার কাজ হবে এগুলো এইখানেও কিন্তু অনেক কিছু কমন চলে আসবে এখানে, যেগুলো আমি অ্যানালাইসিস হিসেবে দিছি। মানে অ্যানালাইসিস দেখবা 80 to 95% কমন পাবা ইনশাল্লাহ, বাট এর মধ্যেও আনসার অনেক কিছু আছে, সো এটা তোমাকে পড়তে হয় ভালো মতো। এবং এইখানে একটা কথা বলে রাখছি, দেখো পাঠ্য বইয়ের পৃষ্ঠা 163, 198, 204, এইখানে তোমার বিভিন্ন চার্ট আছে একটা, বুঝতে পারছো, চার্ট আছে, ওই চার্ট তোমাকে পড়তে হবে যে কোনটা কোন কালার দেয়, কোনটা কোন কালার দেয় না, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। পুরো চার্টটা ভালো মতো পড়তে হবে, খালি চোখে কিরকম হয়, কোবাল্ট ব্লু গ্যাসে কেমন হয়, প্রত্যেকটা জিনিস পড়বে এখানে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি আছে, নেসলার দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন, মানে কি ওই যে মনে আছে আয়ন শনাক্তকরণের চার্টটা, ওইখান থেকে তোমাকে পড়তে হবে। এবং এইটা দেখো আমি কেন এটা এইখানে একটা এমসিকিউ এক্সাম্পল দিছি, তুমি আমাকে বলো, কারণ এইখানে এই দেখো, এই দেখো কতবার আসছে। সো এমসিকিউ এক্সাম্পলটা মাস্ট পড়বা, এটা তোমার একটা এমসিকিউ একটা মানে আসবে, দেখবা কয়েকটা চলে আসবে এখান থেকে ইনশাআল্লাহ। পরমাণুর মূল কণিকা, আইসোটোপ, আইসোবার, এখানে হচ্ছে মূল কণিকা কি কি থাকে, আইসোটোপ কি, আইসোবার কি, কোনটা আইসোটোপ কোনটা আইসোবার, এরকম এমসিকিউ থাকে, এগুলো তোমাকে হচ্ছে এখান থেকে বের করতে হয়, ঠিক আছে। যেরকম দেখো তারপর এখানে বলছে ডিউটেরিয়ামের নিউট্রন সংখ্যা কত, এগুলো বের করতে পারে, নিউট্রন সংখ্যার একটা সূত্র দেয়া আছে A-Z, ওকে। সো এই ধরনের কিছু কথাবার্তা বলা হয়েছে। তারপরে হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ কোনগুলো, বিশেষ করে কার্বন 14 আর কোবাল্ট 60 কোথায় ইউজ করা হয়, ওকে। কার্বন ডেটিং এ একটা, আরেকটা হচ্ছে ক্যান্সার চিকিৎসায় ইউজ করা হয়, ওকে। এরা বলে দিলাম অলরেডি। কিভাবে পড়তে হবে এটাও তোমাদের এখানে দেওয়া হয়েছে, আইসোটোপ কোনটা, আইসোবার দেখো ভর সমান, আইসোটোন নিউট্রন সমান, এই সকল জিনিসপাতিগুলো তোমাকে পড়তে হবে। রিডবার্গ সমীকরণ, হাইড্রোজেন বর্ণালীর ম্যাথ, ওই যে মনে আছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় জাম্প করলে তরঙ্গ দৈর্ঘ্য কিরকম হবে, একটা রিডবার্গ সমীকরণ আছে না, ওইখান থেকে প্রশ্ন আসে। পাশাপাশি কি কি আছে, ওই যে তোমার কোন অঞ্চলে কি কি অবস্থান থাকে, ইউভি ভিজিবল, লাইম্যান, বামার, প্যাসচেন, কয় নাম্বার সেটা বলতে হয়, লাইম্যান কয় নাম্বারে আসলে হবে, বামার কয় নাম্বারে আসলে হবে, বামারে তোমার কি ধরনের আমরা বলি যে বর্ণালী পাবো, ঠিক আছে, কি ধরনের তরঙ্গ দৈর্ঘ্য পাবো, সেটা হচ্ছে কথা বলা হয়। তো ঠিক আছে, সূত্র এইটা খুব গুরুত্বপূর্ণ, এই যে তোমার এখানে যে রিডবার্গ সমীকরণটা আছে এটা ডেফিনেটলি পড়বা। এমসিকিউ এক্সাম্পল এখানে তোমার ওই রিডবার্গ সমীকরণ থেকে দেয়া আছে, এটা অবশ্যই প্র্যাকটিস করবা। দ্রাব্যতা গুণফল অধক্ষেপণের ম্যাথের ক্ষেত্রে এটা হচ্ছে বেসিক দ্রাব্যতার ম্যাথগুলো করা, কেএসপি বের করা। কেএসপি কিভাবে বের করবা তুমি, কেএসপি হচ্ছে এই যে সূত্রটা আছে মনে আছে, এক্স বি ওয়াই যদি থাকে একটা লবণ, তার ক্ষেত্রে কেএসপি রিয়াটা একদম বেসিক ভাবে এটা পড়তে হবে তোমাকে, ঠিক আছে। তারপরে অধক্ষেপণ কখন হবে, কেআইপি গ্রেটার দ্যান কেএসপি, এটা যখন হবে তখন, ঠিক আছে। সো এই জিনিসগুলো তোমাকে হচ্ছে মেইনলি কনসেপ্ট চলে আসে। কিছু কিছু সময় জিএসটিতে যখন আগের বছরগুলো ছিল তখন কিন্তু তোমার ওই এইগুলা বাদে কিছু ওই পিএইচ পিওএইচ দিয়ে আনসার দিয়ে দিত, এটা হচ্ছে আগে আসতো, বাট জিএসটিতে একটু তাত্ত্বিক টাইপের আসলে এরকম আসে। তো সেই ক্ষেত্রে একটু পিএইচ পিওএইচ ওইটার সাথে কিভাবে ঘনমাত্রা বের করতে হয়, ঘনমাত্রার সাথে কিভাবে এটা বের করতে হয়, এটা একটা দুইটা ম্যাথ আছে, এটা একটু করে ফেলবা, ঠিক আছে। আমরা যখন লাস্টে তোমাদের এই যে এখন তো স্টার্ট করছি না ম্যারাথন, লাস্টে কয়দিনের যাওয়ার আগে তো ম্যারাথনে হচ্ছে এগুলো দেখাই দিব ইনশাল্লাহ, ঠিক আছে। সো এই হচ্ছে ওভারঅল কথাবার্তা। এমসিকিউ এক্সাম্পলে দেখো এই যে এইটাই দেখো, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দ্রাব্যতা গুণফল দেয়া আছে, দ্রবণের এই যে দেখো পিএইচ এত হলে ম্যাগনেসিয়াম +2 এর ঘনমাত্রা হচ্ছে কত হবে। তো সেই ক্ষেত্রে তুমি জানো দ্রাব্যতা গুণফল থেকে এই যে এখানে যেটা থাকে মানে ওভারঅল বের করে ফেলা এখান থেকে পিওএইচ দিয়ে ঘনমাত্রা দিয়ে দেন ভাগ দিয়ে আর কি, ওকে। সো এইগুলো আমাদের এখানে আসবে, সমস্যা নেই। বাট এই জিএসটিতে এটা প্রথম দিকে আসছে যখন এই যে ফুল সিলেবাসের মৌসুম ছিল, বাট এই যে পরবর্তী জিএসটি একটু তাত্ত্বিক আসা শুরু করছে এখান থেকে, বাট ওভারঅল হচ্ছে এই যে এগুলো হচ্ছে আগে আসতো আর কি। কিভাবে পড়তে হবে এটা তোমাদের এখানে দেয়া আছে। সময়ায়ন প্রভাবটা একটু দেখবা যে সময়ায়ন প্রভাবে হচ্ছে দ্রাব্যতা হ্রাস পায়, এইটা হচ্ছে কনসেপ্টটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। ইউভি এমআরআই এটা তুমি জানো যে কোনটা কোন কাজে ইউজ করা হয়, জাল নোট শনাক্তকরণে ইউজ করা হয়। তারপর এমআরআই এ কোনটা ইউজ করা হয়, এনএমআর পরমাণু বলে একটা পরমাণু আছে, তাদের বৈশিষ্ট্য কি, ঠিক আছে, এনএমআরটা এখান থেকে দেখো একটা এই যে এমসিকিউ আছে, এমআরআই প্রযুক্তিতে কোন বর্ণালীতে প্রয়োগ করা হয়, এনএমআর, ঠিক আছে। তোমাকে বলবে এনএমআর হচ্ছে কোনগুলা, যেগুলো দেখবে হচ্ছে বেজোর থাকবে সবগুলা, হাইড্রোজেন, ঠিক আছে, ফ্লোরিন ওইগুলোর মাঝখানে। তো একটা সমীকরণ এখানে আছে যেখান থেকে শক্তিটা বের করতে পারবা, ওভারঅল মিশ্রক পৃথকীকরণ
আর হচ্ছে ক্রোমাটোগ্রাফি। এটা কিন্তু কিসের মধ্যে পড়ছে ভাইয়া? এটা হচ্ছে ফুল সিলেবাসের মধ্যে পড়ছে, ঠিক আছে? তো ফুল সিলেবাসের মধ্যে তুমি জানো যেটা ফুল সিলেবাসের মধ্যে আসলে আছে। সো এইখান থেকে আরএফ যেটা তোমাকে মেইনলি পড়তে হয়, কোনটা সচল মাধ্যম, কোনটা হচ্ছে স্থির মাধ্যম, স্থির দশা। তোমাকে এখানে আরএফ বলে একটা কথা আছে, ওই আরএফ এর মান কেমন থাকে সেই বিষয়গুলো পড়তে হয়। বিশেষ করে আরএফ এর মান একের চেয়ে ছোট হয়, খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখো, এই যে এটাই অনেকবার আসছে, দেখছো গেছে, এটাই অনেকবার আসছে। এই যে কোনটা সঠিক নয়, আরএফ হচ্ছে একের চেয়ে বড়, সঠিক নয় আর কি। ওকে, সো এই ওভারঅল হচ্ছে আমাদের অধ্যায় 2, যেটা অধ্যায় 2 এর কেস তোমাদের কাছে আমি শেষ করে বলে ফেললাম, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এবার আসলে অধ্যায় 3 এর কেসে ওভারঅল দেয়া আছে, বাট আমরা তো আর এই অ্যানালাইসিসে এক্সটেন্ডেড থাকবো না, আমরা আরো বেশি পড়বো। সবচেয়ে বেশি কোনটা আসে? সবচেয়ে বেশি আসে হচ্ছে অরবিটাল সংকরণ, আকৃতি আর বন্ধন কোণ। বন্ধন কোণে যেই চার্টটা আছে মাস্ট পড়তে হবে তোমাকে, কোন কত 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 যেগুলো আছে একদম মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? আকৃতি বলতে কি ধরনের আকৃতি সেটা তোমাকে পড়তে হবে, পিরামিড নাকি সমতলীয় বর্গাকার, কোন ধরনের আকৃতি আছে, নাকি চতুস্তলকীয়, কোনটা তোমাকে পড়তে হবে। সংকরণের ক্ষেত্রে বিশেষ করে sp3 নাকি sp3d, সেটা কিছু এক্সেপশন আছে কিন্তু, যেগুলো তোমাদের যে লিগ্যান্ড দিয়ে তৈরি হয়েছে সেগুলো। ওকে, তো এইখান থেকে মোটামুটি দেওয়া হয়েছে। বিশেষ করে কোনটা বেশি আসে বলতো? অ্যামোনিয়াম, BCl3 এবং হচ্ছে আমাদের কাছে কি মিথানল যেটা থাকবে সেটা। ওকে, কোন ধরনের সংকরণ, sp2 এগুলা। এবং বলতো এখানে তোমার কাছে কি লাগবে? ওই যে ভিএসিপিআর থিওরি আছে না, যেটাকে আমরা বলি ভেসপার থিওরি আর কি। তো সেই হিসেবে কখন বাড়ে কখন কমে, বিশেষ করে এই যে দেখো H2O এর জন্য 104.5, অ্যামোনিয়ার জন্য 107, চতুস্থলকীয় পিরামিডীয় এগুলো জানতে চায়। এবং সমীকরণ কোনটা লাগবে বলো তো? এই যে সূত্রটা ভিএমসি কোনটা, এই যে এগুলো দেয়া আছে এখানে। এই দেখো অ্যামোনিয়ামের আকৃতি হচ্ছে কোনটা, ঠিক আছে? চতুস্থলকীয়। তাহলে বুঝতে পারছো তোমার কাজটা কি? এইখান থেকে প্রশ্ন বেশি আসে। দেখো প্রশ্ন প্রায় রিসেন্ট মানে জিএসটি এবং আদার ভার্সিটি যেগুলো এখন জিএসটিতে আছে 18টার মতো প্রশ্ন আসছে, ঠিক আছে? কিভাবে পড়তে হবে সেটা তোমাকে এই যে দেখো ছকটা সম্পূর্ণ মুখস্থ করতে। আমি কিন্তু বোল্ড করে দিছি, কিভাবে পড়তে হয় মাঝখানে বোল্ডও করে দিছি, কিন্তু কষ্ট হয়েছে বানাইতে, অ্যানালাইসিস গুলো বানাইতে, ঠিক আছে? ওকে, সো আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি যেটা তোমার থাকবে, এইটা তো ভাই একদম কমন জিনিস আর কি, ঠিক আছে? এটার স্পেসিফিক্যালি দেখো সমীকরণ নাই, আলাদা কোনো সমীকরণ নাই, সম্পূর্ণ কনসেপচুয়াল, কোনটা বাড়লে কোনটা কমে। বিশেষ করে দেখো এখানে দেখো, এই যে দেখো কিভাবে পড়তে হবে, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, নাইট্রোজেন, অক্সিজেনের চেয়ে বেশি, এগুলো কি? এগুলো হচ্ছে ব্যতিক্রম না? মনে আছে কিসের ব্যতিক্রম? ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম। সো এগুলো লিখে দিছি, নাইট্রোজেন যে অক্সিজেনের চেয়ে বেশি, ওইটা কিসের হবে? ওইটা তোমার হবে যে আয়নীকরণ শক্তির, ঠিক আছে? সো এই যে ব্যতিক্রমগুলো, এই ব্যতিক্রমগুলো তোমাকে পড়তে হবে। ওকে, সেগুলো লিখে দিছি আর কি। সো এই যে কোনটা ইলেকট্রন আসক্তি বেশি, ক্লোরিন, এটা হচ্ছে বেশি আসার প্রশ্ন সবচেয়ে বেশি, দেখছো? এটা 22-23 আসছে, মানে কনসেপচুয়াল এই টাইপের প্রশ্ন থেকে আসে আর কি। সো এরপরে হচ্ছে তোমার ফাজানের নীতি, পোলারায়ন। এইখান থেকে মেইনলি আসলে কোনটা আসে, যে এই যে 3টা বৈশিষ্ট্য এখানে তোমার দেয়া আছে, দেখো এই যে দেখো কি কি সহজে বৈশিষ্ট্য কার বেশি, কোনটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, এই টাইপের যদি প্রশ্ন আসে, কোনটার পোলারিটি বেশি, কোনটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, কোনটা হচ্ছে দ্রবণীয় বেশি, এই টাইপের প্রশ্ন আসলে তোমাকে অ্যাপ্রোচ করতে হয় ফাজানের নীতি, কিন্তু ফাজানের নীতির মধ্যে পড়ছে, ঠিক আছে? সো এই হচ্ছে কথা। তারপরে দেখো কোনটা পোলার অণু, সেই হিসেবে তোমাকে অ্যাপ্রোচ করতে হবে। ওকে, কিভাবে পড়তে হবে? এই যে দেখো 3টা প্রধান শর্ত, যেটা ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বড়, চার্জ বেশি না কম, এগুলোর উপর ডিপেন্ড করে আমাকে এই অ্যাপ্রোচটা করতে হবে। তাহলে বুঝছো অ্যাপ্রোচটা কিভাবে করতে হবে, আমি যেটা তোমাকে এখানে লিখে দিছি, একটু তুমি এখানে পড়লেই হবে। তুমি জানো আমার ক্লাস কম দেখো, এটা একটু বেশি দেখো, এটাও তাও অনেকে হচ্ছে বুঝতে চাও যে ভাই কি জিনিসটা হয়েছে। অবস্থান্তর মৌল, জটিল যৌগ, একটু এটা মানে হার্ড টপিক, একটু এটা হার্ড টপিক, বাট তারপর তুমি এখানে বলবা যে ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও কোনটা অবস্থান্তর মৌল নয়, যেমন স্ক্যান্ডিয়াম এবং হচ্ছে জিঙ্ক আর কি। সো এই যে এক্সেপশনগুলো থাকবে এগুলো তোমাকে পড়তে হবে। সন্নিবেশ সংখ্যা কি কি জিনিস আর কি, সেটা হচ্ছে একটা, এই দেখো জিএসটি পরীক্ষার একটা প্রিয় প্রশ্ন। তাহলে এখানে দেখো কি আসছে, স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয় কারণ সুস্থিত আয়নের ডি অরবিটালগুলো কি সম্পূর্ণ খালি থাকবে। একটা এক্সাম্পল দেখো 22-23 আসছে, ওই কনসেপ্ট থেকে আসছে, বুঝতে পারছো? এই হচ্ছে কথা। চৌম্বক ভ্রামকের একটা এইখানে তোমার সূত্র দিয়ে রাখছি, সূত্র হিসেবে আসতে পারে, জীবনে ম্যাথ আসবে না এখানে, ঠিক আছে? তোমাকে যদি চৌম্বক ভ্রামকের সূত্র বলে এই টাইপের সূত্র আসতে পারে, সূত্র জাস্ট বলবো নিচের কোনটি সূত্র, এইভাবে আসলে দিবে। তারপরে বলছে অবস্থান্তর মৌল হওয়ার শর্ত কি, D1 থেকে D9 হইতে হবে, লিখে দিছে এটা। তারপরে হচ্ছে জটিল আয়নের জ্যামিতিক আকৃতি, যেরকম এই যে কপারের সাথে অ্যামোনিয়াম থাকবে, এর সংকরণ কি, DsP2। সো এইগুলো ভালো মতো তোমাকে মুখস্থ করতে হবে। হাইড্রোজেন বন্ধন, ভৌত অবস্থার পরিবর্তন। হাইড্রোজেন বন্ধনটা কাদের ক্ষেত্রে হয়? কাদের ক্ষেত্রে? যাদের ইলেকট্রন, এই যে দেখো তড়িৎচঞ্চলতা কত অনেক বেশি থাকবে, দেখো কোনটা হাইড্রোজেন বন্ধন থাকবে, একই গ্রুপের হওয়া সত্ত্বেও H2O তরল, H2S গ্যাস কেন, হাইড্রোজেন বন্ধনের কারণে, এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে। বরফের মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান, একটা এমসিকিউ আসে, মানে এটা হচ্ছে কোনটা, ওই লাস্টে আমাদের যে বিভিন্ন বন্ধনের একটা চার্ট আছে না, ওইটার থেকে আসতেছে, ঠিক আছে? সো দেখো কিভাবে পড়তে হবে, এই যে দেখো ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এদের তড়িৎচঞ্চলতা বেশি তাই হাইড্রোজেন বন্ধন করে, খুব গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে? পাশাপাশি দেখবা অন্ত আণবিক আর আন্ত আণবিক কিছু বন্ধন আছে হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে? অন্ত আণবিক, আন্ত আণবিক, ওইখানে কিছু এক্সাম্পল আছে, মাস্ট পড়বা। অন্ত আণবিক, আন্ত আণবিক বইয়ের মাঝখানে আছে, এই জায়গায় যাবা, দেখবা বইয়ের বাম পাশের একটা উপরে লেখা আছে অন্ত আণবিক, আন্ত আণবিক, যেমন প্যারানাইট্রোফেনল, অর্থনাইট্রোফেনল, এই কিছু এমসিকিউ আছে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে?
অম্লীয় ক্ষারীয় উভধর্মী অক্সাইড কোনটা, উভধর্মী অক্সাইড কোনটা, অম্লীয় অক্সাইড, এগুলা চার্জ দিয়ে মেইনলি আসলে তোমাকে এক্সপ্লেইন করতে হবে। যেরকম দেখো কোনটা উভধর্মী অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, দেখো কতবার আসছে এগুলা, ঠিক আছে। কিভাবে পড়তে হবে, এই যে উভধর্মী অক্সাইডের তালিকা, অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, এইখানে যা দিছি না বিশ্বাস করে এগুলা থেকে মোটামুটি চলে আসবে। আমি চেষ্টা করছি কিছু কিছু আনসারও এর অ্যানালাইসিসের মধ্যে দিয়ে দেওয়ার, যেন তোমরা একটু পড়তে সুবিধা হয়। যেগুলো ওভারঅল সবাই জানে সেগুলো লিখে দিয়েছে আর কি, ঠিক আছে। নিরপেক্ষ অক্সাইডের তালিকা, শর্টকাট কি কি তোমাকে পড়তে হবে সেই জিনিসগুলো দেওয়া হয়েছে, এটা ওভারঅল এখান থেকে। সিগমা পাই বন্ধন গণনা মানে বুঝছো, তোমার ওই যৌগটার সংকেত লিখে তার সিগমা বন্ধন পাই বন্ধন এভাবে বের করতে হবে, ঠিক আছে। তো দেখো এই যে এখানে দেওয়া হয়েছে বিউটিনাইন, বেনজিন, ইথাইন, বেনজিনটা ভাই ভালো মতো পড়ো, বেনজিনটা ভালো মতো পড়ো, এখানে পাই আর সিগমা কত চলে আসতে পারে কিন্তু, ঠিক আছে। সমীকরণ বলতে এখানে একটা শর্টকাট দেওয়া হয়েছে, শর্টকাটের সমীকরণ আমি দিয়ে দিছি, বাট একটু ছোট্ট করে বলি, তুমি একটু এটা সংকেত লিখে তারপরে করো, সহজ হবে, সংকেত লিখে করো, ঠিক আছে। এরকম একটা এক্সাম্পল দিয়ে দিছি জিএসটি 21-22, তাহলে বুঝতে পারছো এই ইম্পর্টেন্ট এমসিকিউ কিন্তু দেয়া আছে। ওকে, সো কিভাবে পড়তে হবে এগুলো তোমাদের দেখো, কিভাবে পড়তে হবে বলতে যে আমি তোমাকে এখানে লিখে দিছি যে কি কোন স্টাইলে অ্যাপ্রোচ করা হচ্ছে। একক বন্ধনে একটা, দ্বিবন্ধনে একটা সিগমা একটা পাই, ত্রিবন্ধনে একটা সিগমা দুইটা, মানে কি বলে হ্যাঁ ত্রিবন্ধনে দুইটা সিগমা, সরি একটা সিগমা দুইটা পাই, এই জিনিসগুলো হচ্ছে এখানে দেওয়া হয়েছে। ওকে, অধ্যায় 4-এ চলে আসো। অধ্যায় 4-এ হচ্ছে কি আমরা এখানে চলে আসি পিএইচ পিওএইচ বাফার দ্রবণ, এটা কয় নাম্বার, 5 স্টার। 5 স্টার টপিক কি কি আছে, দুইটা। তো সবার আগে প্রত্যেকটা অধ্যায়ের 5 স্টার রিভিশন দিবা, ঠিক আছে। তো দেখো এখানে কি কি আসে, বাফার দ্রবণের পিএইচ নয়, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই হচ্ছে কথা, কোনটা অম্লীয় নাকি ক্ষারীয় হবে, এই ধরনের কথা। তারপর একটা প্রশ্ন আসে, নিচের কোনটি বাফার দ্রবণ হইতে পারে, ওকে, এরকম কিছু প্রশ্ন আসে। তো দেখো তুমি এখানে সমীকরণের ক্ষেত্রে আমি দিয়ে দিছি, লাস্ট মোমেন্টে রিভিশন দিতেও হেল্প করবে আর কি, অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার কি, পিএইচ পিওএইচ কি, এই একটা এমসিকিউ এক্সাম্পল দেওয়া আছে, ডিরেক্টলি এখানে তোমার সাথে কাজ করবে। আচ্ছা, সো হেন্ডারসন হ্যাসেলবাগ ও সমীকরণটা কোনোভাবেই ভোলা যাবে না। এখানে পিএইচ এর যে শর্টকাটগুলো আছে সেই শর্টকাটগুলো শিখে রাখবা, পিএইচ কিভাবে হাতে কলমে করতে হয় সেটা হচ্ছে তোমাকে পড়তে হবে, ঠিক আছে। এই হচ্ছে কথা। রাসায়নিক সাম্যাবস্থার ক্ষেত্রে কেপিকেসির মান বের করতে বলে, এবং মনে পড়ে কিনা এই সূত্রটা, কেপি সমান সমান কেসি আরটি টু দি পাওয়ার ডেলেন, মনে পড়ে, এটাই হচ্ছে সেইখানে সূত্রটা এখান থেকে চলে আসবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এইখানে কিছু প্রশ্ন বলে যে তারপরে হচ্ছে এর সাথে চাপের মানে সম্পর্ক এরকম হবে, এই জিনিসগুলো দেখছো। এখানে কেপি দেয়া আছে, 0.8 দেওয়া আছে, তো সেখান থেকে আংশিক চাপ বের করতে বলে। কেপির ক্ষেত্রে কি, ওই যে আংশিক চাপ বের করে করে সমীকরণটা বের করে করতে হয়, সেটা ওই ধরনের কিছু কথা এখানে আসবে, ঠিক আছে। এই হচ্ছে কথা। তারপরে হচ্ছে লাসাদলিয়ার নীতি, চাপের প্রভাব কিভাবে আসবে, এটা কিন্তু কেপিকেসির মধ্যে লাসাদলিয়ার নীতিটা চলে আসবে, যে কি করলে চাপ বাড়বে, মানে কি করলে হচ্ছে উৎপাদ বাড়বে, ডানে যাবে না বামে যাবে, এই ধরনের কথা, ঠিক আছে। আর কেপিকেসি যখন তুমি ফার্স্টে পড়বা, এই কেপিকেসির সমীকরণটা কিভাবে আসছে, যে কেসির ক্ষেত্রে ঘনত্ব আমরা হচ্ছে ঘনমাত্রা নিয়ে করি, আর কেপির ক্ষেত্রে আংশিক চাপ নিয়ে করি, কিভাবে সমীকরণটা সাজাই সেটা হচ্ছে পড়ে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, অ্যাসিড ক্ষারের তীব্রতা কে কেবি, অর্থাৎ কোনটার কে বেশি, কে দিয়ে কিন্তু আমরা হিসাব করতে পারি, যার কে বেশি সেটা শক্তিশালী অ্যাসিড, যার কেবি বেশি সেটা শক্তিশালী ক্ষার, ঠিক আছে, ওইভাবে আর কি। সো ওই ধরনের কিছু প্রশ্ন আসে। আবার কে কেবি দুইটা যদি গুণ করি তাহলে 10⁻⁴ আসে। কেডাব্লিউ হচ্ছে পানির রাসায়নিক গুণফল আর কি। সো এরপরে এই যে তোমাকে বলা হয়েছে এখানে আর কি কি আসে, যে কে কেবি, আচ্ছা কোনটা শক্তিশালী অ্যাসিড, এটা একটা প্রশ্ন আসে না, শক্তিশালী অ্যাসিড কোনটা। সেক্ষেত্রে কি করতে হয়, জারণ সংখ্যা বের করতে হয়, এখানে +7 আসবে, যার জারণ সংখ্যা বেশি সে হচ্ছে বেশি শক্তিশালী, এই টাইপের কথাগুলো হচ্ছে এখানে দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা, অক্সি অ্যাসিড সমূহকে যে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বের করার নিয়ম জানতে হবে, যেটা কেন্দ্রীয় পরমাণুর আকার হিসেবে করতে হবে। ধরো সবার সেম জারণ সংখ্যা, তখন কি করতে হবে, ছোট যার, অর্থাৎ যার কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট সে বেশি শক্তিশালী। দেখছো প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেয়া আছে। বিক্রিয়ার হার যেগুলো আছে এগুলো ফুল সিলেবাসের মাঝখানে পড়ছে। বিক্রিয়ার হারের ক্ষেত্রে বিক্রিয়ার হার কিভাবে বের করতে হয়, সেক্ষেত্রে এই যে সমীকরণ প্রথম ক্রম দ্বিতীয় ক্রম যেগুলো থাকে সেটা এটা পরে পড়বা, ঠিক আছে। এগুলো পরে পড়বে, এগুলো আগে আসছে, রিসেন্ট টাইমে খুব কম, মানে কম আসছে, ঠিক আছে। জাস্ট সূত্রগুলো পড়লে আনসার করতে পারবো ওইভাবে যেগুলো ম্যাথ আসে। সক্রিয়ণ শক্তি আর্হেনিয়াসের সমীকরণ, বিক্রিয়ার একটা সক্রিয়ণ শক্তি থাকে যে এখানে যাওয়ার পরে সে পরবর্তী ফাংশনটা করে ফেলে, সেই সক্রিয়ণ শক্তি নিয়ে কিছু কথা আছে, কিছু এইখানে এক্সাম্পল আছে, সেগুলো তোমার মোটামুটি পড়লেই হবে। এখানে তোমার মেইনলি বলে তাপমাত্রার সাথে আমাদের বিক্রিয়ার হার ধ্রুবকের সম্পর্ক কি। ইউজুয়ালি মাথায় রাখো তাপমাত্রার সাথে 10 ডিগ্রিতে প্রায় দ্বিগুণ হয়ে যায় বিক্রিয়া, এই টাইপের একটা প্রশ্ন আসে তোমাদের এখানে। 10 ডিগ্রিতে তোমার বিক্রিয়ার হার দ্বিগুণ হয়ে যায়, এই হচ্ছে কথা। গ্রিন কেমিস্ট্রি নীতিমালা, এইগুলো কিন্তু শুরুর দিকের আর কি। গ্রিন কেমিস্ট্রি কোনগুলো আছে, বিশেষ করে গ্রিন কেমিস্ট্রি একটা সমীকরণ আছে যে পার্সেন্টেজ অ্যাটম ইকোনমি, সেই সূত্র দেওয়া আছে। আর গ্রিন কেমিস্ট্রি 12টি নীতির মধ্যে এটা কিন্তু অনুশীলনীর প্রশ্ন, বুঝছো। এই যে গ্রিন কেমিস্ট্রিতে যেগুলো আসে এগুলো অনুশীলনীর প্রশ্ন, ঠিক আছে, খুব বেশি আলাদা করে টেনশন করার কোনো কারণ নেই, মানে অনুশীলনী আছে না সেটা, বাট 12টা নীতি আছে, নীতির একটু পড়বে। দেখো গ্রিন কেমিস্ট্রি 12টা নীতির নামগুলো অ্যাটলিস্ট রিডিং পড়বা, যেন আনকমন আসলে মনে রাখতে পারো, ঠিক আছে।
আর এরপরে বিক্রিয়া তাপ, এনথ্যালপি ফুল সিলেবাসের পার্ট, যদি টাইম থাকে তখন পড়বা। দেখো এমনি এই প্রশ্ন আসছে এতদিনে, মানে জিএসটি টিএসটি অন্য কিছু মিলায় দুইটা আসছে, ঠিক আছে। সো এইখানে তোমার কিছু মানটা একটু মনে রাখি, এটা একটু মনে রাখবা, ঠিক আছে। তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন তাপের ধ্রুবকের মান -57.34 কিলো জুল, অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো নিচে কোনটি দহন তাপ সবসময় ঋণাত্মক হয়, সরি কোন মানটা ঋণাত্মক হয় দহন তাপের, এটা কিন্তু অনুশীলনী প্রশ্ন, ওকে। আচ্ছা, তো এটাও তোমার হচ্ছে ওভারঅল মেইনলি এখানে আসছে। এটা এটা কি যশোর বোর্ড কেন লেখা, অনুশীলনীর প্রশ্ন, ঠিক আছে। আর কিছু কিছু ভার্সিটিতে হচ্ছে এটা আসছে, ওকে। সো আমি গাইড বুক যেটা আছে তোমাদের এই যে বিভিন্ন জিএসটি বা এইগুলো রেফারেন্সে পাইছে, কিছু এটা এখানে লিখে দিছে আর কি। সো কিভাবে পড়তে হবে এটা তোমাদের দেওয়া আছে, অলরেডি দেওয়া হয়েছে। আই হোপ তোমরা বুঝতে পারছো। এবার আসো কর্মমুখী রসায়নের ক্ষেত্রে তোমাদের শর্ট সিলেবাসে কি কি আছে ভাইয়া, ফুড প্রিজারভেটিভসটা ভালো মতো পড়বা, ভিনেগার বা ইথানোইক অ্যাসিড যেটা, এটা গিয়ে ভালো মতো পড়বা, ঠিক আছে। তো ফুড প্রিজারভেটিভ থেকেই বেশি প্রশ্ন আসে, তারপরে ভিনেগার থেকে অল্প কিছু প্রশ্ন আসে। তো এইটা একদম এখানে যত চার্ট আছে সব ভালো মতো পড়বা, ঠিক আছে। প্রাকৃতিক সংরক্ষক কি কি লিখে দিছি, কোনটা কৃত্রিম লিখে দিছি, তারপরে অ্যান্টি অক্সিডেন্ট কোনগুলা লিখে দিছি, ঠিক আছে। মানে তোমার এটা অ্যানালাইসিস টাইপ অফ, মানে তোমার অ্যানালাইসিস দেখছো সুবিধা হয়ে গেছে তোমার, যেন আরো সহজ হয় বুঝতে পড়তে, ওকে। আমি প্যারা নিয়ে বানাইছি, ওকে, বাট তোমরা যেন ভালো মতো পড়তে পারো, ওকে। সো এটার একটা কিন্তু ভালো রেজাল্ট চাই তোমাদের কাছ থেকে। প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কোনটাই দেখছো, 23-24 আসছে এটা। সো এটা 23-24এও আসছে, মানে আরো 2 বছর আগে আসছে, আবার দেখো অন্যান্য বছরেও আসছে, মানে এই জায়গাটাই বেশি আসে। সো এই জায়গাটা পড়তে হবে ভালো মতো। কিভাবে পড়তে হবে তুমি দেখবে যে এই দেখো শ্রেণীবিভাগের একটা ছক আছে প্রিজারভেটিভস এর ক্ষেত্রে, অ্যান্টি অক্সিডেন্টের একটা ছক আছে, ভালো মতো একদম ঠোঁটস্থ রাখতে হবে। কোথা থেকে পড়তে হবে লিখে দিছি, টয়লেট্রিজ, পারফিউমারি, গ্লাস টয়লেট ক্লিনার বা প্রসাধনের কেসে বিশেষ করে গ্লাস ক্লিনারে কি কি উপাদান থাকে, টয়লেট ক্লিনারে কোন কোন উপাদান থাকে, অর্থাৎ তোমার এই জায়গাটায় গিয়ে অনেক কিছু দেখবা আছে। বাট তোমার মেইন কাজটা হচ্ছে কি, প্রত্যেকটার মূল উপাদান কি, প্রত্যেকটা জিনিস যে আমি তৈরি করছি কি দিয়ে তৈরি হয়েছে, মেইনলি মেহেদি যে তৈরি করছে, এই যে ঈদের সময় অনেকে মেহেদি লাগাবে, মূল উপাদান কি, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে তোমাকে দেখতে হবে, ঠিক আছে। একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, কেন গ্লাস ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় না, এই একটা সমীকরণের কারণে, ঠিক আছে। এটা হচ্ছে কি করে, দাগ তৈরি করে। গ্লাস ক্লিনারে কি ব্যবহারিত দেখছো, একদম কি টাইপের প্রশ্ন, তোমাকে প্রশ্নটাও ধরায় দেওয়া হয়েছে। এই হচ্ছে কথা। দুধের উপাদান, মাখন আর ঘি উৎপাদনের ক্ষেত্রে কিছু কথা বলা হয়েছে, এটাও সেম ভাবে উপাদান কি থাকে, তারপরে হচ্ছে কার মধ্যে কি কোনটা বেশি থাকে, কোনটার ক্যালোরি বেশি থাকে, এই ধরনের কিছু কথা, ঠিক আছে। যেরকম ভেড়ার দুধে দেখো প্রোটিন বেশি, এই ধরনের কথা। গাভীর দুধের খাদ্য ক্যালোরি মানটা কত সেটা বলা হয়েছে। আবার ল্যাকটোজ যেটা তোমার বলা হয়েছে, টুকটাক এখানে জিনিসগুলো হচ্ছে টুকটাক আমি এখানে লিখে দিছি, ঠিক আছে। দেখো গাভীর দুধে খাদ্য ক্যালোরি কত আসবে। কিভাবে পড়তে হবে, মানে উপাদানের ক্ষেত্রে শতকরা সংযুক্তি, এটা কিন্তু পরে অনেক পরে গিয়ে পড়বা, প্রথমে পড়বা না। কলয়েড, সাসপেনশন, কোয়াগুলেশন ভাই বেশ ইম্পর্টেন্ট এই জায়গায়, যে কোয়াগুলেশন ক্ষমতা কার বেশি, এই যে আয়ন আয়নের উপর ভিত্তি করে অ্যালুমিনিয়ামের বেশি থাকবে বেরিয়ামের চাইতে। আবার অন্ত্র ইমেজিং কাজে বেরিয়াম সালফেট কোনটা শ্রেণীভুক্ত, সাসপেনশন, কোনটা কলয়েড, কোনটা জেল, এটার উদাহরণটা তোমাকে পড়তে হবে। এখানে গিয়ে দেখবে সাসপেনশন, কলয়েড, জেল দেওয়া আছে, এগুলো কিন্তু ফুল সিলেবাসের পার্টে পরে আসবে, পরে দেখো খুব পরে গিয়ে পড়বা আর কি তুমি মেইনলি। তারপরে কোনটার হচ্ছে আকার কেমন, আমি আকারগুলো লিখে দিছি আর কি, ঠিক আছে। আকারগুলো লিখে দিছি, কোথা থেকে পড়তে হবে সেটা বলছে, ভিনেগার, ইথানোইক অ্যাসিড, যেটা তোমাকে পড়তে হবে মেইনলি। কত পার্সেন্টে হচ্ছে, কিভাবে সংরক্ষণ করতেছে, পিএইচ কত কাছাকাছি রাখতেছে, এখানে ইকুয়েশন কি আসবে, খুব গুরুত্বপূর্ণ। এই দেখছো ভিনেগারে কোনটা থাকে, এই হচ্ছে তোমাদের কথা। কিভাবে পড়তে হবে এই ধরনের কথা বলে দিলাম। ফল সবজির কোটাজাতকরণ খুব কম আসে, কোটাজাতকরণে কি কি প্রিজারভেটিভ ইউজ করা হয় সেগুলো, এগুলো খুবই পরে গিয়ে আমি বলবো, যাদের অলরেডি শর্ট শেষ একদম ভালো মতো রিভিশন দিচ্ছে তারা এই জিনিসগুলো গিয়ে পড়বা, ওকে। সো এখন আমি চলে যাই হচ্ছে কোথায়, এখন আমি চলে যাব হচ্ছে তোমাদের অধ্যায় 1-এ, ওইটা একটু ফাস্ট বলে দেই। তোমাদের ওভারঅল আমার মেইন গোলটা ছিল যেন তোমাদের একটু আমি ওভারথ্রু দিতে পারি যে কোন জিনিসগুলো তোমাকে বেশি ভালো মতো পড়তে হবে, ঠিক আছে। তো চলে আসো হচ্ছে অধ্যায় 1-এ। গ্লাস সামগ্রী পরিষ্কারকরণে ক্রমিক অ্যাসিড মিশ্রণ কি দিয়ে তৈরি, গ্লাস সামগ্রী পরিষ্কার করতে তোমাকে কি ব্যবহার করতে হবে, এবং ক্রমিক অ্যাসিড যখন আমি দিব তখন আসলে রিয়াকশনটা কি হয়, রিয়াকশনটা একটু মাথায় রাখবা, ঠিক আছে, সুবিধা হয় আর কি যদি চলে আসে সেই ক্ষেত্রে। উত্তম পরিষ্কারক কোনটা, ওই সেম ক্রমিক অ্যাসিড। এমসিকিউ এক্সাম্পলগুলো মাস্ট পড়বা, ফুল সিলেবাসের অন্য কিছু পড়ার না পড়ে এমসিকিউ এক্সাম্পল পড়ে, আমি সামনে আরো কিছু এমসিকিউ এক্সাম্পল দিব ফুল সিলেবাসে, ঠিক আছে। এইগুলো হচ্ছে ওভারঅল যে কথাগুলো, ঠিক আছে, একবার রিডিং মানলে বুঝতে পারবা। প্রাথমিক চিকিৎসা এবং ফার্স্ট এইড বক্সে কি কি থাকে কি না থাকে, দেখো এগুলো এমনি প্রশ্ন কম আসে। দেখো এটা 5 স্টার দিছি, তাও 5টা। 5 স্টার মানে কি, 5 স্টার মানে হচ্ছে এই অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখান থেকে মাত্র 5টা আসে। তাহলে বুঝছো এই অধ্যায়টা সবার লাস্টে পড়বা, অধ্যায় 1-এ। তো ব্যান্ডেজ থাকবে, তুলা থাকবে, এই ধরনের কিছু কথাবার্তা তোমার এখানে দেওয়া হয়েছে, ওকে। ওভারঅল এরপর আসা হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ পোশাক ও গ্লাভস, কোন গ্লাভসে কি থাকে, প্রোটিন থাকে কি না থাকে, অর্থাৎ যে গ্লাভসগুলো থাকে কোনটা ভালো হবে কি খারাপ হবে, সেই ধরনের কিছু কথাবার্তা একবার দেখবা এখানে। এরপর আসা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এবং নিরাপদ অপসারণ, ঠিক আছে।
বিশেষ করে হচ্ছে রাসায়নিক যে বিক্রিয়াগুলো হয় সেখান থেকে বিভিন্ন বিষাক্ত গ্যাস বা অন্যান্য কিছু তৈরি হয়, সেই জিনিসগুলো হচ্ছে এখান থেকে দেখলে হবে, খুবই কম গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর হচ্ছে সেমি মাইক্রো বিশ্লেষণ, এটা কম আসছে বাট এটা একটু পড়বা সেমি মাইক্রো বিশ্লেষণের ক্ষেত্রে, যে কি কি আমরা এই যে দেখো দুর্গন্ধযুক্ত H2S গ্যাস বা অন্যান্য পার্টে আমরা কি কি ব্যবহার করতে পারি সেমি মাইক্রো পদ্ধতিতে, কি কি উপাদান ব্যবহার করা হচ্ছে এটা একটু দেখবা ভালো মতো। ওকে, বিভিন্ন নমুনার ভর এগুলা, তারপর এখানে আমি কি কি বিকারক ব্যবহার করা হচ্ছে H2S এর পরিবর্তে, খুব ইম্পর্টেন্ট এই এমসিকিউটা, থায়োঅ্যাসিটামাইড ইউজ করা হয়। ওকে, আর হ্যাজার্ড সিম্বলটা এইটা আসছে কম, বাট বিশ্বাস করো আসলে এই জায়গা থেকে আসার চান্স অনেক বেশি, এই জায়গা থেকে অনুশীলনী দিয়ে রাখছে অনেক বেশি, হ্যাজার্ড সিম্বল এবং হচ্ছে এমএসডিএস, ঠিক আছে। সো এই যে তোমার এখানে হ্যাজার্ড সিম্বলগুলো দেখা তোমাকে বুঝতে হবে যে এটা কি হ্যাজার্ড প্রকাশ করে, ওর কারণে কি হয়, একটা চার্ট আছে দেখবা হ্যাজার্ড সিম্বল, এরকম ভাবে দেখবা দাহ্য, এরকম ভাবে দেখবা ক্যান্সার, ঠিক আছে, এরকম ভাবে দেয়া আছে। সো এই জিনিসগুলো তোমাকে হচ্ছে দেখতে হবে, ঠিক আছে, যে বিভিন্ন প্রতীক থাকবে সেই প্রতীক দিয়ে তোমাকে ব্যাপারগুলো দেখলে হয়ে যাবে, ঠিক আছে। খুবই কম গুরুত্বপূর্ণ অধ্যায় 1, বাট তারপরে যেটা বললাম যে ওভারঅল তুমি এই জিনিসটা দেখবা, চাইলে অধ্যায় 1 যদি মনে হয় যে ভাই কিছু পড়বো না, আমার মতে শুধু অনুশীলনী পড়াই এনাফ, ফুল সিলেবাসের জন্য শুধু অনুশীলনী পড়াই এনাফ, কারণ ওইখানে ইম্পর্টেন্ট জিনিসগুলো দেয়া আছে। আমি ওভারঅল যতটুকু দেখছি অন্যান্য ভার্সিটির কেসে এখান থেকে প্রশ্ন আসার কেসে, বাট প্রশ্ন আসার পার্ট কম। সো হোপফুলি তোমাদের আমি বুঝাতে পারছি আজকের জিনিসটা, আমরা ফার্স্ট পেপার আসলে কিভাবে পড়বো, কোন স্টাইলে পড়া উচিত, ঠিক আছে। তোমার কাজটা হবে এক্সামের আগে যেগুলো প্রত্যেকটা 5 স্টার দেওয়া আছে না, এই অধ্যায় সবার আগে বাদ দাও, সবার আগে অধ্যায় 2 পড়বা, অধ্যায় 2 বেশি প্রশ্ন আসে, অধ্যায় 2 কি আসে, বেশি প্রশ্ন আসে। সবার আগে এই 5 স্টারগুলো শেষ করে ফেলা, 5 স্টার লাল কালার দিয়ে দেয়া আছে, ঠিক আছে, 3 স্টার গুলো বা 4 স্টার গুলো নীল কালার দিয়ে দেয়া আছে, 2 স্টার গুলো হলুদ কালার দিয়ে দেয়া আছে। এখানে অধ্যায় 2টা খুব গুরুত্বপূর্ণ, অধ্যায় 3-এ গিয়ে দেখো এই যে লাল কালার যেগুলো দেয়া আছে এগুলো আগে পড়বা, তারপর নীল কালার। অধ্যায় 2 আর 3-এ কোনো হলুদ কালারই নেই, মানে অধ্যায় 2 আর 3 ভালো মতো পড়তে হবে। অধ্যায় 4-এ গিয়ে তুমি দেখবা কিছু হলুদ কালার আছে, এই যে দেখো এইগুলো অধ্যায় 4-এ গিয়ে এই ফুল সিলেবাসের পার্টে, ঠিক আছে। আর এই সবুজগুলো কি, সবুজগুলো আগের প্রশ্ন, আর রিভিশন দেওয়ার সময় সমীকরণ কি, এই যে পিঙ্ক কালারে একটু দেয়া আছে বা বেগুনি কালার তোমরা যেটাই বলো, ঠিক আছে। সো আমি এটার যে একদম এখানে তো এটা তো দাগানো কপি, আমি ক্লিন কপি তোমাদের দিয়ে দিব, তোমরা যদি চাও কেউ প্রিন্ট করে পড়তে পারো, ঠিক আছে। সো হোপফুলি এই জিনিসটা আর সবকিছু হচ্ছে দেয়া আছে কমেন্টে। তুমি সামনে এখন হচ্ছে একবার চ্যানেলে জয়েন হয়ে থাকো, পরে সামনে দেখবা হচ্ছে এইখানে আমি দিব ওভারঅল। তো আমি কিন্তু এখানে তোমাদের আপডেটগুলো দিয়ে থাকি যে কবে আসতেছে কি না আসতেছে, কোন স্টাইলে সাজাচ্ছি, তোমাদের অবস্থা কি, সব কিছু নিয়ে হোপফুলি দেখা হবে। তোমরা এখন বলো ডেটটা কখন, আমি মাত্র ক্লাসটা শেষ করতেছি। ঈদ মোবারক সবাইকে। ঈদের একদিন হচ্ছে একটু রেস্ট নাও, ঠিক আছে, খুব বেশি এখন পড়া লাগবে না, ঈদের একদিন রেস্ট নাও, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।